আপনাদের দেখাই উত্তর 24 পরগনা, যে জেলাটাকে নিয়ে সব থেকে বেশি প্রশ্ন উঠছে, যেখানে অমিল সব থেকে বেশি, এটা হচ্ছে সেই উত্তর 24 পরগনা। অমিল কত? 59%। মানে এখানে মিল পাওয়া গিয়েছে মাত্র 41%। ভাবতে পারছেন যে এত বড় একটা জেলা উত্তর 24 পরগনা, সেই এত বড় একটা জেলায় মিল রয়েছে 2002-এর সঙ্গে মাত্র 41%। তাহলে অনির্বাণ, নির্বাচন কমিশনের যেটা বলছে 59% মিল নেই উত্তর 24 পরগনায়, তাহলে বিষয়টা কি? এই জায়গাগুলো দিয়েই সব থেকে বেশি অনুপ্রবেশ ঘটেছে কি? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তর 24 পরগনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিরোধীরা প্রচুর রকমের ইতিমধ্যেই কমপ্লেন করেছে এবং তাদের দাবি যে সেই জায়গা থেকে ঘুষপেট, অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু বাইরের অন্য দেশের অর্থাৎ বাংলাদেশের মানুষজন কিন্তু ঢুকে পড়ছে এবং সেটা পশ্চিমবঙ্গ সরকার অ্যালাউ করছে। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে উত্তর 24 পরগনা তুমি যদি দেখো তাহলে কিন্তু সেখান থেকে বনগাঁ, সেখান থেকে বসিরহাট, সেখান থেকে তার পাশাপাশি একেবারে যদি এই উত্তর 24 পরগনার সঙ্গে কিন্তু বেশ কিছুটা দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গার রয়েছে সেখানে। এবং শুধু তাই নয়, উত্তর 24 পরগনার মধ্যে কিন্তু একেবারে যে সুন্দরবন কবলিত কিছু এলাকা, সেই এলাকাগুলোও কিন্তু এই উত্তর 24 পরগনার মধ্যে পড়ে, শুধু দক্ষিণ 24 পরগনায় নেই। ফলে সে জায়গায় দাঁড়িয়ে যে বসিরহাট সাব ডিভিশনের আন্ডারে সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন জায়গা, এই সবগুলো কিন্তু উত্তর 24 পরগনার অন্তর্গত। ফলে সে জায়গায় দাঁড়িয়ে উত্তর 24 পরগনা একটি বৃহত্তর বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সঙ্গে। ফলে সে কারণে কিন্তু কোথাও গিয়ে বিরোধীরা বারবার করে প্রশ্ন তুলছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে ডেটা প্রকাশ পাচ্ছে, সেই ডেটা যদি একেবারে বাড়িয়ে দিচ্ছে। কারণ একটা জেলা যেখানে 59% অমিল, মানে মাত্র 41% ভোটারের মিল পাওয়া গিয়েছে, তাই জন্যই কি নির্বাচন কমিশনের বদ্ধ ঘরে কালকে এত কড়া নির্দেশ দেওয়া হয়েছে? বিরোধীরা অনেকদিন ধরেই রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছিল, কিন্তু এই যে নির্বাচন কমিশনের ডেটা কোথাও কি একটা ধুকপুকানি ধরিয়ে দিচ্ছে যে সত্যি বিজেপি নেতারা এতদিন ধরে বলছিলেন যে এটা নেই সেটা নেই, যদি এসআইআর হয় এত নাম বাদ যাবে, রাষ্ট্রপতি শাসনের কথাও বিরোধীদের মুখে শোনা গিয়েছে। কিন্তু এবার তাহলে কি? আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো অনির্বাণের সঙ্গে। অনির্বাণ, দুটো বিষয় জানতে চাইবো। প্রথমে হচ্ছে দিল্লির বন্ধ রুমের ভেতরে কি কি বিষয় আলোচনা হয়েছে, এবং একই সঙ্গে বিরোধীরা এই যে রাষ্ট্রপতি শাসনের দাবির কথা বারবার করে সামনে তুলে ধরছিলেন, কোথাও কি একটা সেই রকম ইঙ্গিত দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথমে বিরোধীদের দিকটা আগে বলি, তারপরে বলবো যে বন্ধ ঘরের অন্দরে কি মিটিং হয়েছে। প্রথমত বিরোধীদের কথা যদি বলতে হয় তাহলে স্পষ্টত বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে যদি এসআইআর না হয় তাহলে ভোট করতে আমরা দেব না, ভোট আমরা অ্যালাউ করব না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কি হচ্ছে, যদি পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তারা যদি এসআইআর পদ্ধতিতে বাধা দেন তাহলে কিন্তু তাদের যে সময়সীমা মে মাস পর্যন্ত, সেই সময়সীমা যদি পেরিয়ে যায়, ভোট যদি মাঝে না হয়, তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসন লাগু হবে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত কিন্তু বিরোধী দলের স্ট্যান্ড পয়েন্ট, বিজেপির স্ট্যান্ড পয়েন্ট স্পষ্ট, রাজ্যের প্রধান বিরোধী দল তাদের স্ট্যান্ড পয়েন্ট স্পষ্ট। ফলে সে জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রপতি শাসনের কথাটা উঠছে। এবং তার পাশাপাশি বলে রাখা ভালো যে এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর নিয়ে যে জরুরি ভিত্তিতে দিল্লিতে বৈঠক ডাকা হয়েছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে, সেই মিটিং এ কি আলোচনা হয়েছে, রাজ্যের যারা ইলেকশন কমিশনের যারা প্রধান তাদেরকে যে ডাকা হয়েছিল, কিছু বিএলও, কিছু বড় লেভেলের অফিসারকে ডাকা হয়েছিল, তাদের কি এই মুহূর্তে আলোচনা হলো, সেটা কিন্তু এখন সব থেকে বড় বিষয়। এবং মানুষজন আশা করি এইটা জানার জন্যই, আমাদের ভিউয়ার্সরা এইটা জানার জন্যই অপেক্ষা করছে যে কবে নির্দেশ দেওয়া হলো, একেবারে কবে এসআইআর শুরু হবে, কিভাবে শুরু হবে, কি কি পদ্ধতি, কটা স্টেপ, কত মাস সময়, এইটাই এখন সব থেকে বড় প্রশ্ন। প্রথমত বলে রাখি যে যা খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, 3 মাসের মধ্যে এই এসআইআর পদ্ধতিকে শেষ করতে হবে এবং খুব শীঘ্রই। 3 মাস বলতে কবের মধ্যে? মার্চের মধ্যে? একেবারে মার্চের আগে। আচ্ছা, অর্থাৎ যদি এসআইআর পদ্ধতি নভেম্বরে শুরু হয় তাহলে সেটি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির মধ্যে শেষ হবে। এবং যদি পুরো পদ্ধতি শুরু করতে ডিসেম্বর হয়ে যায় তাহলে ডিসেম্বর,
জানুয়ারি ফেব্রুয়ারি শুরু হবে, মার্চে ইলেকশন ঘোষণা হয়ে যাবে। আচ্ছা, তার মানে তুমি বলছো যে মার্চ নাগাদ ইলেকশন ঘোষণা হতে পারে। দিল্লির গোপন ঘরে কি বৈঠক হয়েছে আপনাদেরকে জানাবো, তবে আরো একটু ডিটেলসে আমরা জানাবো, অনির্বাণ সেটা বলবেন। তবে তার আগে পরের জেলাটার দিকে একটু নজর রাখি। দেখিয়েছিলাম মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা। এবার দেখাই দক্ষিণ 24 পরগনা। এখানে মিলল কত, মিলল না কত। দক্ষিণ 24 পরগনা, আমরা সবাই জানি যে দক্ষিণ 24 পরগনা হচ্ছে একটা সীমান্তবর্তী জেলা, এবং এখানে দেখা গেল যে 50% মিলল না। অনির্বাণ, এত ভয়ানক বেশ কিছু তথ্য ইতিমধ্যে উঠে এসেছে যে এইরকম একটা জায়গা দক্ষিণ 24 পরগনা, একটা সীমান্তবর্তী জায়গা, 50% মিল নেই সেখানে। একেবারেই দক্ষিণ 24 পরগনা, যেই দক্ষিণ 24 পরগনায় কিন্তু সুন্দরবন থেকে শুরু করে ক্যানিং, ডায়মন্ড হারবার এই জায়গাগুলো রয়েছে এবং বিস্তৃত এলাকা কিন্তু সেখানে দাঁড়িয়ে স্পষ্টত বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে। এবং শুধু তাই নয়, জলপথ স্থলপথ দুই পথেই কিন্তু সেখানে বর্ডার শেয়ার করছে এই জেলা। ফলে সে জায়গায় দাঁড়িয়ে অমিল রয়েছে এবং ইলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু এই ডেটা প্রকাশ করা হচ্ছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের কি স্ট্যান্ড পয়েন্ট হবে বা এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে কি দাবি জানানো হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কিন্তু কোথাও গিয়ে এই যে এলাকা, সেই এলাকায় কিন্তু বিস্তীর্ণ এলাকায় কিন্তু অন্য কমিউনিটি বা সংখ্যালঘু কমিউনিটির মানুষজন কিন্তু বসবাস করে। এবং শুধু তাই নয়, সেখানে কিন্তু প্রচুর গরিব মানুষ, অর্থাৎ একেবারে যারা বিলো পভার্টি লেভেলের মানুষজন, সেখানে একেবারে ফিশারম্যান হতে পারে বা বিভিন্ন পেশার সঙ্গে, অন্যান্য পেশার সঙ্গে যুক্ত হতে পারে, তারাও কিন্তু সেখানে রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যে মানুষজন, তাদের যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমীক্ষা করা হয়েছে, সেই সমীক্ষা কতটা যুক্তিযুক্ত বা আগামী দিনে যখন এসআইআর প্রক্রিয়া শুরু হবে সেটাই এই মুহূর্তে দেখার, যে দক্ষিণ 24 পরগনায় যে অমিল রয়েছে সেই অমিলের পরে কত সংযোজন হয় বা আদেও এই 50% যে অমিল রয়েছে তাদের পুরো তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়, সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে। এরপর এমন একটা কেন্দ্র আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কলকাতা উত্তর বা উত্তর কলকাতা। উত্তর কলকাতার কতটা মিল, কতটা অমিল, আসুন এবার আপনাদের দেখাই। উত্তর কলকাতায় অমিল হচ্ছে 44.65%, মানে প্রায় 45% মতো এখানে অমিল। এবং উত্তর কলকাতা এমন একটা জায়গা যেখানে একটা শহর, কলকাতাটা প্রাণকেন্দ্র বলা যায় অনির্বাণ, এবং সেখানে এত শতাংশ অমিল, এটাও কিন্তু একটা বড় বিষয়, ভাবনার একটা বড় বিষয়, যে সীমান্তবর্তী নয় কিন্তু তারপরেও কেন এতটা অমিল। দেখো, কলকাতা যদি আমি বলি তাহলে কলকাতায় অমিল হবার বেশ কিছু প্রসঙ্গ রয়েছে এবং সেই প্রসঙ্গের ক্ষেত্রে কিন্তু সেটা বলাই যায় যে কোথাও গিয়ে কলকাতা শহরে যদি কোনো অমিল থাকে বা কলকাতা থেকে বহিরাগত বা বাইরের লোকেরা বা প্রবাসী, বিভিন্ন রাজ্যের প্রবাসীরা এসে থাকে, তো সেটাই অবাক হবার কিছু নেই। কিন্তু কোথাও গিয়ে অন্য ভাষী মানুষজন কলকাতায় প্রচুর এসছে এবং গত 20 বছর থেকে 25 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের শহর এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, শহর কলকাতার মধ্যে অনেক ইন্ডাস্ট্রি, অনেক আইটি হাব, অনেক ধরনের কিন্তু সেখানে একেবারে কর্মসংস্থান তৈরি হয়েছে।